এই যে মিস, আপনার বনের জমি খালি আছে? কেন? তুই এটা দিয়ে কি করবি? না, আসলে অনেক দিনের ইচ্ছা আমার ভালোবাসা দিয়ে একটা বাড়ি বানাবো, কিন্তু কোনো জমি খুঁজে পাচ্ছি না। তাই বলছি কি, আপনার মনের জমি খালি আছে কি না? টাকা পয়সা আছে? জমি কেনার সমান টাকা আছে, তবে বাড়ি বানিয়ে বসবাস করার সমান টাকা পয়সা হয়নি। তবে আমি চাচ্ছি জমিটা এখন কেটে রাখতে। দাঁড়া, তোর জমি আমি কিনাচ্ছি, ওখানেই দাঁড়িয়ে থাক, পালাবি না কিন্তু। শালা ডিল করবা নাকি? শয়তান, তোর পিঠের হাড্ডি না একটা একটা করে খুলবো। দাঁড়া, পালাবি না কিন্তু। বয়সটা আমার কোচে, এই বয়সে মার খেলে হাড্ডি গুড্ডি একটাও আসে থাকবে না। আচ্ছা, বাই বাই, আমি এখন যাই। সন্ধ্যার পর তোমার সাথে দেখা হবে বলি ধরে চলে আসলাম বাসায়। ফাজিল কোথাকার, সব সময় ফাজলিমি করে। দাঁড়া, তুই আমার কাছে পড়তে আয়, তখন তোকে আমি দেখাচ্ছি ফাজলামি করার ফল কি। চলেন পরিচিত হয়ে নিই। আমি বরাবরই আছি, আকাশ আহমেদ নীল। এবার ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র। বাবা একজন চাকরিজীবী, এই একটা কোম্পানিতে ভালো পজিশনে আছে। স্যালারি 70,000-এর মতো পেয়ে থাকে। আর আম্মু বাসার রানী, থাকি ইরা আপুদের বাসায় ভাড়াটা হিসেবে দ্বিতীয় ফ্লোরে। আর ইরা আপুরা প্রথম ফ্লোরে থাকে। ওনাদের বাসাটা 3 তলা ফাউন্ডেশন, উপরতলাটা আপাতত ফাঁকা পড়ে আছে। কিছুদিন আগেই ওই ফ্লোরের ভাড়াটিয়ারা চলে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই আবার নতুন ভাড়াটিয়া উঠে যাবে। ইরাপুর সম্পর্কেও বলি, ইরাপু পড়াশোনা শেষ, এখন চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, এই তো শিক্ষিকা হবে বলে। তবে আমি সহ আশেপাশে বাসার কয়েকজন ওনার কাছে প্রাইভেট পড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান, সেই রাগে। ওনার একটা ছোট ভাইও নাকি ছিল, কিন্তু অসুস্থতার কারণে মারা গিয়েছিল। ওনার সাথে কথা বলতে প্রথম প্রথম অনেক ভয় করত, কিন্তু এখন আর তেমন ওনাকে ভয় পায় না। উনিও আমার সাথে ফাজলামো করে, আর আমিও ওনার সাথে ফাজলামি করি। তবে মাঝে মধ্যে অনেক ঝগড়াও লাগিয়ে দিই। বলা চলে আমাদের মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ। বয়সে প্রায় 5 বছরের বড়। বড় তাতে কি হয়েছে, বন্ধুত্বের সম্পর্কে বয়স কোনো মেটার করে না। চুপ করে সোফায় বসে ফোন টিপছি, তখন আম্মু রুমে এলো। এসে বলল, এই দোকান থেকে তেল নিয়ে আয় তো, শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টাকা দাও। তারপর আম্মুর টাকা দিতেই ঢ্যাং ঢ্যাং করে নিচে চলে আসলাম। এসে দোকান থেকে তেলের বোতল নিয়ে আর আইসক্রিম খেতে খেতে আসলাম। বাসার ভিতরে আসেই দেখি এরা আপু ছাদ থেকে নেমে আসে। আমাকে দেখে বলল, তুই একা একা আইসক্রিম খাচ্ছিস? আচ্ছা নাও, এটা খাও। ছি, তোর খাওয়া আমি খাবো? ছি বলার কি আছে, বরের এটো খাবার তো তখন ঠিকই খাবা, তাই না? আমার বরের এটো আমি খেতেই পারি, কিন্তু তুই কি আমার বর নাকি যে তোর এটো খাবো আমি? কিছুক্ষণের জন্য আমাকে পর ভেবে খেয়ে নাও, আমি কাউকে বলবো না। নাও, খাও খাও। কি বলবি না? এই যে তুমি আমার এটো খেয়েছো। আসছে, যা দোকান থেকে আইসক্রিম নিয়ে আয়, আর তেলের বোতলটা আমি আন্টিকে দিয়ে দিচ্ছি। টাকা দাও। কি কিপটা কিপটা, তোর কাছে 70-80 টাকা হবে না? কঞ্জুস একটা। আমি নিজেই খাই বাপের হোটেলে, হাত পেতে টাকা চাইতে হয়, আর তোমাকে 700 থেকে 800 টাকা দিয়ে আইসক্রিম কিনে খাওয়াবো? আর তুমি এমনভাবে আমার অনেক টাকা মেরে দিয়েছো। তুই কি আমাকে খোটা দিচ্ছিস? আর তোর কাছে 700 টাকার আইসক্রিম কবে খেতে চেয়েছি? এই যে এখন আমি বেকার মানুষ, জানো, আমার কাছে 10 টাকার সমান 100 টাকা। অত কিছু বাদ, টাকা দাও, আমি আইসক্রিম কিনে নিয়ে আসি। এই কিপটা, আমি কি সবসময় টাকা নিয়ে থাকি নাকি? আর তোকে যে আমি খাওয়ার, সেগুলোর কথা কে বলবে? তুমি পড়ো, তুমি খাওয়াতেই পারো, টাকা দিবা কিনা বলো, না হলে আমি গেলাম, গিয়ে একটা কার্টুন দেখবো। ঠিক আছে, সময় আমারও আসবে। হুম, সময় সবকা হতা হ্যায়। যা ভাগ কুত্তা। এরা আপু মুখ বাগিয়ে চলে গেল। আমিও ওপরে চলে আসলাম। এসে আম্মুকে তেলের বোতলটা দিয়ে যেই হাঁটতে যাব, তখন আম্মু বলল, বাকি টাকা কোথায়? আমার পকেটে। বিড়ালের কাছে মাছ জমা দিয়ে আবার মাছ চাচ্ছ? তেল দিয়ে নিজে নেমে দোকানে চলে আসলাম। এসে একটা আইসক্রিম কিনে নিয়ে ইরাপুদের বাসায় চলে আসলাম। আন্টিকে দেখতে পেলাম না। সোজা ইরাপুর রুমে আসে। এসে দেখি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসছে। আয়নায় আমাকে দেখতে পেয়ে বলে উঠল, কি জন্য আসলি? যা, তোর সাথে আমার কোনো কথা নেই। ভাবলাম তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসি, নিবা কিনা বলো।
না নিলে কিন্তু চলে যাব। তোকে কি আমি নিয়ে আসতে বলেছি? তখন তো বললা। আচ্ছা নাও, এই আইসক্রিম খাও। আমার ঠান্ডা লেগেছে, আমি আইসক্রিম খাবো না। আচ্ছা ঠিক আছে, শুধু শুধু আমার টাকাগুলো খরচ হয়ে গেল বলে ওই আইসক্রিমটাও খুলে খেতে শুরু করি। ইরাপুর দিকে তাকিয়ে দেখি রাগে চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কি হলো, এমনভাবে তাকাও কেন? কুত্তা বাদরি, তোর বদমাইশ শয়তান, তুই আমার রাগ ভাঙাবি না? আমি তোকে রাগ করে বললাম আর তুই কিনা সত্যি সত্যি বিশ্বাস করে নিলি। আমি ভাবলাম সত্যি তোমার ঠান্ডা লেগেছে, তাই ওই আর কি। আচ্ছা আমি যাই বলে ইরাপুর রুম থেকে বের হতেই ইরাপু বলল, এই কুত্তা, তুই পালাচ্ছিস কেন? এটাকে পালিয়ে যাওয়া বলে না, এটাকে আত্মরক্ষা বলে। আচ্ছা সে যাই হোক, এখন তোমার সাথে ঝগড়া করার একটুও মোড নেই। তারপর ওখান থেকে চলে আসলাম। তারপর সন্ধ্যা পরে ইরাপুর কাছে পড়তে আসলাম। এখনও রেগে আছে মনে হচ্ছে, ওনার তাকানো দেখেই বোঝা যাচ্ছে। আজকে যে প্রশ্নগুলো করব সেগুলো যদি না পারিস তাহলে এই যে স্কেল দেখছিস এটার একটা একটা করে মাইর খাবি। আচ্ছা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, এদের জন্ম মৃত্যু সাল বল। বই খুলতে আমি তোকে বলেছি, বই খুলতে যাচ্ছিস কেন? বই দেখতে পারবি না। ওদের জন্মমৃত্যু সাল দিয়ে আমি কি করব? চান্দু, পরীক্ষায় এগুলো প্রশ্ন আর তার ব্যাখ্যা আসতে পারে। আসবে না বলছি, আসতেও তো পারে। আর যদি চলেও আসে তখন কি করবি? আর তোকে যেটা বলেছি সেটা কর। আমি জানি না, ভুলে গেছি। তোকে কিন্তু মারার পারমিশন আছে, মায়ের খাস না কিন্তু। আজকে সব রাগ কিন্তু উঠিয়ে দেব। এমন ভাবে ভয় দেখাও কি জন্য? বাচ্চা ছেলে পেয়ে ভয় দেখাবা? ওলে আমার বাবুলে, বাবু তো ভয় পেয়েছে অনেক। চুপচাপ পড়। আই, তোরা আবার কি দেখছিস? হ্যাঁ পড়। আপু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওর উপরে রাগ আমাদের উপর উঠাচ্ছ। বেশি কথা বললে দিবা থাপ্পড়। চুপচাপ বসে পড়। আস্তে আস্তে বললাম, কি রে মোড সুইং চলে নাকি? আজকে এমন করছে কি জন্য? ওটাই হবে মনে হচ্ছে। তুই কি বললি আমি শুনলাম? তুই তো দেখি অনেক ফাজিল হয়ে গেছিস। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করছি। আমি আর কিছু না বলে চুপ করে পড়তে লাগলাম। মেঘা, তোমাকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো করেছো? না আসলে আপু, পড়া হয়নি। জানো আমি কতক্ষণ পড়াশোনা করেছি? সবসময় পড়ার মধ্যেই থাকতাম। স্যার ম্যাম যা পড়া দিত সবকিছু কমপ্লিট করতাম। শুরু হলো চাপা মারা, প্রত্যেক স্যার ম্যাডামদের এই কমন ডায়লগ। তোকে কিন্তু সত্যি মাইক দেবো রে। এমন মারবো মারবো না করে একটা মায়ের দিলে তো হয়ে যায়। বেশি কথা না বলে তুই চুপচাপ থাক। তারপর পড়ানো শেষ হলে বাসায় চলে আসি। তারপর বেরিয়ে পড়ি আড্ডা দেওয়ার জন্য। ফোনটা বের করে হাসানকে ফোন দিলাম, কিন্তু শালা রিসিভই করলো না। আবারও দিলাম, এবার রিসিভ করলো। কিরে শালা, ফোন ধরতে তোর এতক্ষণ লাগে? আসলে খেলা দেখছি তাই, ওই আর কি। বাইরে আয়, কিছুক্ষণ আড্ডা দেব, তাড়াতাড়ি আয়। এখন আমি যাব না। আসবি না? না, যাব না। ঠিক আছে, রিয়ার নাম্বারটা যেন কোথায় গেল? আমি এখনই ফোন দিয়ে বলবো যে তুই একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিস। আরও বলবো একে অপরকে খাইয়েও দিয়েছিস। আরও বলবো। থাক ভাই, আর আর কিছু বলতে হবে না, আমি এখনই আসছি। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না। তুই মামার দোকানে বস, আমি এখনই আসছি। 10 মিনিটের বেশি দেরি হলেই তোর খবর আছে। হাসান আর কিছু না বলে ফোন কেটে দিল। ও হাসান, সে হচ্ছে আমার একমাত্র বন্ধু। না মানে আরও আছে, তবে এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর রিয়া, সে হচ্ছে ওর গার্লফ্রেন্ড। এসে চায়ের দোকানে বসলাম, বসে ফোন চাপতে শুরু করি। কিছুক্ষণ পরেই হাসান হাজির। কিরে দেখি তাড়াতাড়ি চলে এসেছিস, খুব ভালো ভালো। তোর বিশ্বাস নেই? রিয়াকে উল্টাপাল্টা বলে দিতে পারিস, কি জন্য এমন ভাবে রাখলি বল? যা শালা, তোকে আসতে কে বলেছে? লাথি খাবি নাকি? ডেকে নিয়ে এসে ফাজলামি করা হচ্ছে। আচ্ছা বল, তোর সিনিয়র আপুর খবর কি? ভালো ভালো। আচ্ছা, তুই কি ইরাপুকে ভালোবাসিস? আপ্পে হালা, শুধু ভালো ফ্রেন্ডশিপ। আর তুই কি মাঝে মাঝে এই কথা জিজ্ঞেস করতে হবে? মানুষের মন কখন কি হয় না, মানে ভালোবাসতেও পারিস। জ্ঞানীজনেরা বলেছে একটা ছেলে এবং একটা মেয়ে কখনোই ফ্রেন্ড হয়ে থাকতে পারে না। তারা অবশ্যই একে অপরকে প্রেমে বা একজন না একজন আরেকজনকে প্রেমে পড়বে। তেমন কিছু না। হয় তুই ইরা আপুর প্রেমে, আর না হলে ইরা আপু তোর প্রেমে, আর না হলে ইরা আপু আর তুই দুজনেই দুজনের প্রেমে পড়বি। আমার কথা মিলিয়ে নিস। আচ্ছা দেখা যাবে কি হয় আর না হয়। শালা মাঝে মধ্যে ভাবি ছেলেরা বলে মেয়েদের নাকি শক্তি কম,
কিন্তু দেয়ালের পোস্টারগুলোতে তো ছেলেদের দুর্বলতার নাম, সারা শহর জুড়ে তো ছেলেদের দুর্বলতার নিউজ। ঠিক ঠিক, আমিও সেটাই ভাবি। ওটাই। এমনভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এসে খাবার খেয়ে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মু ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। আব্বু হাত খরচের জন্য কিছু টাকা লাগতো। 1 সপ্তাহ আগে না 1,500 দিলাম? 1 সপ্তাহ আগে দিয়েছেন, ওটা কি থেকে যাবে? তুমিও বাচ্চা মানুষের মতোই কথা বলো। তাও তো তোমার ছেলে অন্যদের তুলনায় কম খরচ করেছে। আচ্ছা, খাওয়া শেষ করে দিচ্ছি। তারপর খাবার খাওয়ায় মনোযোগ দিলাম। আব্বু খাবার খাওয়া শেষ করে 1,500-এর মতো টাকা দিয়ে অফিসে চলে গেল। কিপটার বাচ্চা, এত ভালো একটা জব করে আর আমাকে 1 সপ্তাহে মাত্র 1,500 করে টাকা দেয়। আমার টাকায় ফোটানি মেরে বেড়ায়। কথাটা তা হচ্ছে না। এত টাকা জমিয়ে করবিটা কি? তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে সাইকেল নিয়ে কলেজে চলে আসলাম। এসে যেখানে প্রতিদিন বসি সেখানে বসে আছি। তখন হাসান আর রিয়া আসলো। কি রে, তোদের অবস্থা কেমন? তোর মতো কি আমি সিঙ্গেল যে অবস্থা খারাপ থাকবে? অপমান? এত বড় অপমান? যার কোনো মান নেই তার আবার অপমান? রিলেশন কর। আহা, কত ভালোবাসিস সেটা তো দেখতেই পাই। মাঝে মধ্যে আমার সামনে এসে ন্যাকামি করিস। আমি ভালো আছি, একটা জীবন ঝাঁকানাকা। কতটা ভালো আছিস তা আমিও জানি। মাঝে মধ্যে একে ওকে বলিস একটা রিলেশন করিয়ে দেওয়ার জন্য। বলি, কিন্তু রিলেশন তো করি না, তাই না? যদি করতাম তাহলে তোর মতো আমাকেও তোর কাছে ন্যাকামি করতে হতো। আরে না, কিছু বলে না, এমনি এমনি বললাম। আরে সত্যি, তোমার নামে কিছুই বলি না। কিছু না বলে ওদের ওখান থেকে উঠে চলে এলাম। শালা, সুখে আছিস তাই না? তা কেমন সুখে আসিস তা তো দেখেই বোঝা যায়। এখন তোরা ঝগড়া কর। এসে ক্লাসরুমে বসে আছি, তখন হাসান এলো। এসে মারতে শুরু করলো। তোর জন্য যত ঝামেলা হয়ে গেল। সম্পর্কে এমন ঝগড়াঝাড়ি না হলে কি ভালোবাসা বাড়ে? এমন ঝগড়া মাঝে মধ্যেই প্রয়োজন। শালা, তোর নানির খালি কর, হালার পুত। ঝগড়া মিটেছে না মিটাতেই হবে? তোকে কিছু করতে হবে না। এমন না করে ছেড়ে দিলেই তো পারিস, তাই না? তোর বয়স এখনো হয়নি এইসব বোঝার। প্রেমে পড়ে দেখ, তখন বুঝতে পারবি ছেড়ে যাওয়ার সহজ না কঠিন। প্রেমে পড়ে দেখ, তাহলে বুঝবি ভালোবাসা কি, কষ্ট কি, সুখ কি, অবহেলা কি। থাক ভাই, হয়েছে। স্যার ক্লাসে এসেছে, ক্লাস কর। স্যার আসতেই ক্লাসে মনোযোগ দিলাম। একে একে ক্লাসগুলো শেষ হয়ে গেল। এই দাঁড়াও দাঁড়াও, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, তুই একাই যাও। দুঃখিত। ভাবে বাল, তোমাকে হেঁটে হেঁটে যেতে কে বলেছে? তোমার সাথে একটা কথা ছিল, ওই জন্যই দাঁড়াতে বলছি। বলি একটা, বুঝে আরেকটা। আচ্ছা বলো, কি বলবা? অনেক দিন থেকেই কথাটা বলবি ভাবছি, কিন্তু বলাই হয়ে উঠছে না। আচ্ছা, তোমার আর ইরা আপুর মধ্যে এখানে কি কিছু আছে? আই মিন, কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক আছে কি না জানি না, তবে এটুকু বলতে পারি উনি আমার একজন ভালো ফ্রেন্ড। এর থেকে বেশি কিছু না। আর তোমার যদি মনে হয় যে আমাদের ভিতরে কোনো কিছু আছে, তাহলে হ্যাঁ, আছে। ও আচ্ছা, আমি ভাবলাম হয়তো তোমাদের ভিতরে কোনো সম্পর্ক আছে, তাই বললাম আর কি। ডোন্ট মাইন্ড, ওকে? ইটস ওকে। আচ্ছা ভাই, আমি গেলাম বলেই সাইকেল চালাতে লাগলাম। মালটাকে পটানোর চেষ্টা করতেই হবে, দেখি কত দূর কি করতে পারি। কিছুক্ষণ পরে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নামাজ পড়ে এসে খাবার খেয়ে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে বের হতে যাব, তখন ইরাপু পেছন থেকে বলে উঠল, কি একটা ইলেকট্রনিক সাইকেল নিয়ে এসেছিস যার পিছনে বসার মতো কোনো সিট নেই? ওই হ্যালো, তুমি আমার সাইকেলের ওটা চিন্তা না করে কিভাবে বরের মাথায় উঠে বসবে সেইটা ভাবো। শুধু আজাইরা কথাই বলতে পারিস। দেবো একটা থাপ্পড়, চোখে সরিষার ফুল দেখবি। দেখলাম আন্টি বাসা থেকে বের হয়েছে, তাই ডাক দিয়ে বললাম, এই আন্টি, শোনেন শোনেন। বলো বাবা। আচ্ছা, আপনার কি ইচ্ছে হয় না এই বয়সে নাতি নাতনির সাথে খেলা করতে? আর এই দামি মেয়েটাকেই বা কেন বসিয়ে রেখেছেন? বিয়ে দিয়ে দিতে পারেন না? বিয়ে দেওয়ার জন্য বলি, কিন্তু শুনতে চাই না। এই কয়েক বছরে কত ছেলে দেখিয়েছি ঠিক নেই, কিন্তু ওর একটাও পছন্দ হয় না। দেখলাম ইরাপু গাছের একটা ডাল নিচ্ছে। তখন বললাম, দেখুন আন্টি, আপনার মেয়ে আমাকে মারার জন্য কেমন ডাল নিয়ে আসে। আচ্ছা আমি গেলাম, না হলে এই ডাইনি মেয়ের কাছে মার খেতে হবে। বলে সাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। কুত্তা, তুই কি সন্ধ্যায় পড়তে আসবি না? তখন তোকে দেখাবো নি মজা।
তারপর বাইরে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এলাম। এসে বই খাতা নিয়ে ইরাপুদের বাসায় এলাম। চুপচাপ বসে আছি আর মাঝে মধ্যে ইরাপুর দিকে একবার করে দেখছি। চোরের মতো এমন ভাব দেখাচ্ছিস কেন? আজকে আমাকে রাগাবি না, মুড তেমন একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে। আমি চুপ করে বই খুলে দেখতে লাগলাম। একটু পরে ইরাপু ঝাড়ি দিয়ে বলল, তুই আবার ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? চুপ করে বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারিস না? বোঝার চেষ্টা করছি কাকে ঝাড়ি দিল। আমি তো কিছুই করি না। আমার এমন তাকানো দেখে বলল, তুই এমন ভাবে দেখছিস কিসের জন্য? পড়তে পারিস না? চুপ করে আবারও পড়তে শুরু করলাম। বয়ফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? যা পেরেছে করেছে। তারপর পড়াশোনা শেষ করে বাসায় চলে আসলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। তবে মেগার বিহেভিয়ারটা কেমন যেন লাগছে। নিজে থেকে কথা বলতে আসে, আমার সাথে সময় কাটানোর চেষ্টা করে। চুপ করে রিনা সেরে বসে আছে, তখন ফোনটা বেজে উঠল। তাই রুমে গিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি ইরাপু ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই কেটে দিল। এর আবার কি হলো রে বাবা? কল ব্যাক করলাম কিন্তু রিসিভ করলো না, কেটে দিল। যাই নিচ থেকে ঘুরে আসি, কি বলছে শুনে আসি। ওপর থেকে নিচে আসলাম। এসে দেখি ইরাপু নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে এমনভাবে মিস কল দিচ্ছ কি জন্য? আমার মিস কলের পাওয়ার দেখাচ্ছিলাম এই আর কি। তোমাকে কি আর বলবো। আবারও হাঁটতে যাব, তখন ইরাপু বলল, কুত্তা তুই যাচ্ছিস কোথা? চল বাইরে থেকে হেঁটে আসি। দেখ কত সুন্দরভাবে চাঁদ উঠেছে, মনে হচ্ছে রূপোর থালা। কি সুন্দর রাত। আমি যেতে পারবো না, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাও। কুত্তা, আমার বয়ফ্রেন্ড থাকলে কি তোকে আমি ডাকতাম? আর তুই তো আমার বয়ফ্রেন্ড, তাই না? চল এখন। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করতে চাইছে। এইখানে একটু ঘোরাঘুরি করো তাহলেই হবে, বাইরে যেতে হবে না। তুই কি যাবি নাকি বল? এমনভাবে ধমক দেওয়ার কি আছে? বাচ্চা ছেলে পেয়ে এমনভাবে সবসময় ধমক দেয়। তুই বাচ্চা? আজকে বিয়ে দিলে আগামীকাল বাবা হয়ে যাবে, সে নাকি আবার বাচ্চা। আল্লাহ, এত ফাস্ট মেশিন বানায়নি যে এক রাতের ভিতরে বাচ্চা হয়ে যাবে। ওটা তো কথার কথা। আর এইসব কথা না বলে এখন চল আমার সাথে। বলেই হাঁটতে লাগলাম। দেখি আকাশ এখনো দাঁড়িয়ে আছে, তাই ধমক দিয়ে বললাম, তুই কি আসবি? আমার কথা শুনে হাঁটতে লাগলো। পেছনে পেছনে না এসে সাথে সাথে আয়। আর শোন, আগামীকাল নাকি নতুন ভাড়াটিয়া উঠবে, আব্বু এটাই তো বললো। বাহ, ভালোই তো। আচ্ছা, যেই লোক উঠবে তার কি কোনো মেয়ে আছে? হারামি, আমি কিভাবে জানবো? আর ওর মেয়ের থাক চাইতে না থাক তাতে তোর কি? আহা, রাগো কেন? তোর যে চরিত্র, মেয়ে দেখলেই শুধু জিভ দিয়ে পানি পড়ে, তাই না? এই একদম চরিত্র নিয়ে কথা বলবে না। আমার চরিত্র অনেক ভালো, কেউ বাজে কমেন্ট করতে পারবে না। কেউ পারবে না। আমি তো বললামই তোর চরিত্র ভালো না। তুমি তো আমার শত্রু, তাই না? তুমি তো বলবাই। এখন চুপচাপ হেঁটে চল, আর এই সুন্দর জ্যোৎস্না রাতটাকে উপভোগ করতে দে। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে গেলাম। তারপর চুপ করে হাঁটতে লাগলাম। একটু পরে ইরাপু বলে উঠল, কিরে এমন চুপচাপ করে আছিস কেন? কি মেয়ে দেখেছো? একবার বলে চুপ করে থাকতে, আরেকবার বলে কথা বলতে। দুটার ভিতরে একটা বলো। আচ্ছা তোমরা বলো যে মেয়েরা দুর্বল, কিন্তু কোথায় তোমরা দুর্বল? ছেলেরাই মেয়েদের থেকে দুর্বল। তোর এমনটা মনে হওয়ার কারণ? ছেলেদের থেকে তো মেয়েরাই দুর্বল বেশি। আচ্ছা ওই পোস্টারগুলোর দিকে দেখো তো, তোমরা মেয়েরা বেশি দুর্বল না ছেলেরা? কুত্তা, তুই এই যে দুর্বলতার কথা বলছিস, আমি ভাবলাম কোন না কোন দুর্বলতার কথা বলছিস। দেখ এখনো সময় আছে, ভালো হয়েছে। ভালো হতে পয়সা লাগে না। আমি ভদ্র ছেলে, আমার মতো দুটো বাবা না। তা তো দেখতেই পাচ্ছি কেমন ভদ্র তুই। তারপরে আর কিছুক্ষণ ঘুরে চলে আসলাম। ভালোই লাগলো হাঁটতে। মাঝে মধ্যে তো এমন ভাবে বের হওয়াই যায়। বাসায় পৌঁছে পড়লাম। আচ্ছা বল, কেমন লাগলো ঘুরতে? একটু ভালো না। আচ্ছা আমি গেলাম, বাই বাই। ইরাপুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে বলে উঠল। ইরাপু জোর করে এই রাতে হাঁটতে নিয়ে গেল। আমাকে বাঁচাবে সব সময় জোর খাটায়, রাগ দেখায়। আচ্ছা যাচ্ছি। রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। তারপর কিছুক্ষণ পরে ঘুমের রাজে তলিয়ে গেলাম। পরের দিন সকালে বাসা থেকে বের হতে মেঘার সাথে দেখা। শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, গতকাল রাতে দেখলাম মেঘাবুর সাথে ঘুরতে বের হয়েছিলাম। তুমি কি আমাকে ফলো করছো? কোথায় না তো। তোমাকে ফলো করতে যাব কেন? গতকাল রাতে যখন বেলকুনিতে বের হলাম তখন তোমাদের দেখলাম। আচ্ছা সত্যি করে বলো তো, তোমাদের রিলেশন আছে কিনা? আরে নাই,
আমাদের ফ্রেন্ডশিপ, এর থেকে বেশি কিছু না। হেঁটে হেঁটে কলেজে যাই। না থাক, কলেজে একবারে কথা হবে। আমি এখন যাই। আর কিছু বলার সুযোগ না দিয়ে সাইকেল চালাতে লাগলাম। একটু পরে কলেজে এসে যেখানে বসে আড্ডা দিই সেখানে বসে থাকলাম। একটু পরে হাসান আর রিয়া এলো। ওদের সাথে কথা বলতে লাগলাম। ওদের সাথে কথা বলতে বলতে মেঘা এলো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং, কেমন আছো? ভালো, তোমাদের কি অবস্থা? ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। বলা যায়, কিন্তু অ্যাটিটিউডওয়ালাকে কিছু বলার আছে, কিন্তু পাত্তাই দিচ্ছে না। আচ্ছা এখন বলো কি বলবা? সমস্যা নাই, বলো। আল্লাহ জানে কি বলবে। না থাক, এখন বলার মুড নেই, পরে বলবো। মেঘা চলে গেল। বুঝলাম না এর ব্যাপার স্যাপার কি। দেখো, হয়তো তোমার প্রেমে পড়েছে, কিন্তু বেচারি বলতে পারছে না। আমি বলি কি, এবার একটা রিলেশন করো। মেঘা তো দেখতে শুনতে ভালোই, ভালো বলতে অনেক সুন্দর। না থাক, এই সিঙ্গেল জীবনকে নষ্ট করার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না, দরকার নেই। কিরে, এবার বিয়ে শাদী কর, বয়স তো কম হলো না। আমাকে দেখ, একটা বেবি হয়ে গেছে। ফারজানার বিয়ে করে ওরও তো একটা বাচ্চা আছে। আমাদের বান্ধবীদের মধ্যে এখন শুধু তুই আছিস। এবার বিয়ে শাদী কর। সময় হলে অবশ্যই করব, এখন সময় হয়নি। বুড়ো হয়ে যাবার পর বিয়ে করিস। এত তাড়াহুড়া কিসের পর? ছেলে তো দেখছি কিন্তু পছন্দ হচ্ছেই না। কিছু না কিছু একটা খুদ বের হয়ে যাচ্ছে আর রিজেক্ট করে দিচ্ছি। আমার একটা দেবর আছেন, দেখতে শুনতে ভালোই, ভালো জব করে। তুই চাইলে দেখতে পারিস। দেখতে তো সমস্যা নেই। আচ্ছা পিক থাকলে দে তো। এখন তো পিক নেই। আচ্ছা, আমি পিক নিয়ে দিয়ে দেব। আর তোর নাম্বার আমার দেবরকে কি দিব? না থাক, এখন দেওয়ার প্রয়োজন নেই, আগে দেখি তারপর দিস। আচ্ছা ঠিক আছে। তোর জবের কি খবর? কবে থেকে জয়েনিং? এই তো সামনে মাসে, এপ্রিল মাস থেকে। তাহলে তো আর খুব বেশি দেরি নেই, 10 দিনের মতো আছে। আচ্ছা আয়, বিকেলে দেখা করি। কতদিন তোদের সাথে দেখা করা নেই। সব কয়টা কি ফোন দিয়ে পার্কে রাখছি। দেখা করা যায়, দাঁড়া, আগে বরের থেকে পারমিশন নেই, তারপর তোকে বলছি। পারমিশন নেওয়ার কি আছে? তুই কি তোর হাজবেন্ডকে ভয় পাস? বান্ধবী, এটা ভয় না, সম্মান, ভালোবাসা। ওটা আমার অভিভাবক, বুঝলি? তার সকল কথা মানতে আমি বাধ্য। এটা ওনার অধিকার। সে যদি বারণ করে তাহলে আমার ক্ষমতা নেই বাসার বাইরে এক পা দেওয়ার। আমি হয়তো বাইরে বের হয়ে যাব জোর করে, কিন্তু যে গুণাটুকু হবে সেটার ভাগিদার কি তুই হবি? আমাকেই হতে হবে। তোকে এগুলো বললেই বলা হবে, তুই এগুলো বুঝবি না। কেন বুঝবো না? তুই বল, আমি শুনি। মেয়েদের তার বরের কাছে কি কি অধিকার আছে, আর আর বরের কি অধিকার আছে মেয়েদের থেকে, সব আমি তুই বল, আমি শুনছি। সেগুলো তোকে বলে তো বোঝাতে পারবো না। তার থেকে বরং আমি তোকে কিছু বই লিস্ট দিচ্ছি, এগুলো তুই পড়তে পারিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই তাহলে তোর বরের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে জানা, আমি বাকিদের বলবো। আচ্ছা ঠিক আছে। নেহা ফোন কেটে দিল। আমি ভাবতে লাগলাম, এসব আবার কি? বরের পারমিশন না দিলে নাকি বাসার বাইরে এক পাও রাখতে পারবে না। ওর হাজবেন্ডকে দেখে নেহা এত ভয় পায়। আচ্ছা, আমাদের স্ত্রীদের থেকে হাজবেন্ডদের কি কি অধিকার? দেখি কি বইয়ের নাম বলে, পড়ে দেখতে হবে তো। একটু পরে নেহার মেসেজ এলো। দেখি তো বইগুলো কি কি। 1. দ্য কেয়ারিং ওয়াইফ। 2. হিজাব আমার পরিচয়। 3. তুমি সেই রানী। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ যেমন ছিলেন। 5. জান্নাতি নারী। ফোনটা আবারও বেজে উঠল। ফোন রিসিভ করে বললাম, বল, কি বললো? দিল, বিকেলে আয়। আর তোকে যে বইগুলো দিলাম পড়ে দেখিস, দেখবি তোর লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যাবে। পড়ে দেখবো। দেখি বইগুলোর মধ্যে কি এমন আছে যে তুই এমন হয়ে গেছিস। আগে কেমন ছিলি আর এখন কেমন হয়ে গেছিস। বুঝলি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে এমন একটা জীবন সঙ্গী দিয়েছে। আচ্ছা বিকেলে আয়, তখন কথা হবে। বাই, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলা শেষ করে ফারজানা আর জান্নাতুলের সাথে কথা বললাম, ওদেরও ডাকলাম। ক্লাস শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠতেই
ইরা আপু হাজির। এই ডানি আবার এই সময় কি জন্য আসলো না জানি, এখন কি বলে। কোথায় যাব, কেন যাব, কিভাবে যাব? দিবা একটা কারেন্ট নিচে, এত বকবক করিস কিসের জন্য? আমি পারবো না যেতে। আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাব, তুই আমার সাথে যাবি ব্যাস। হই, তুমি পাগল হয়েছো নাকি? আমি এক গাদা মেয়েদের ভেতরে যে কি করব, আর তুমি তোমার বান্ধবীর সাথে যাবা, সেখানে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম না, চলে আসলাম। আমিও বুঝতে পারছি না ওকে কি জন্য ডাকতে এলাম। মনে হচ্ছে আমার বুদ্ধি লোপ পেয়েছে, ডাক্তার দেখানো প্রয়োজন। এর কি দিন দিন প্রতি লোভ পাচ্ছে নাকি? ও যাবে ওর বান্ধবীদের সাথে দেখা করতে, আমাকে নাকি নিয়ে যাবে। শুয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না। তাই উঠে ফোন চাপতে লাগলাম। সন্ধ্যায় পড়তে আসলাম, এসে দেখি ইরা আপুকে খুব খুশি খুশি লাগছে। কি ব্যাপার, কাউকে পেয়ে গেল নাকি? তা ওর অত্যাচার নির্যাতন থেকে বাঁচবো। কি ব্যাপার, খুব খুশি খুশি মনে হচ্ছে, সেটা কি জানতে পারি? না তেমন কিছু না, অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হলো, এই আর কি। আচ্ছা এখন চুপ করে বসে পড়। ঠিক আছে, চুপ করে বসে পড়তে শুরু করি। কিছুক্ষণ পরে ইরা আপু বলে উঠল, কিরে মেঘা, তোকে কিছুদিন ধরে দেখছি তুই আকাশের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকিস, কি ব্যাপার বলতো? তোর মনে কি ওর জন্য কুচকুচ হয়? না তেমন কিছু না আপু। তাহলে কেমন কিছু? তুই এখানে পড়তে এসেছিস না এখানে ওকে দেখতে এসেছিস? আন্টিকে বলতে হবে। না আসলে আপু তেমন কিছু না। তাহলে কেমন কি? এখানে পড়তে এসে ফাজলামি করা হচ্ছে? আর এমন হবে না আপু। আচ্ছা ঠিক আছে পড়। শুধু শুধু ঝাড়ি খেয়ে নিল। তারপর পড়া শেষ করে বাসা চলে আসলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। আমি আর মেঘা বসে আছি। তখন মেঘা বলল, উফ কি জ্বালা করছে, মনে হচ্ছে চোখে পোকা পড়েছে। আমি একটু দেখি পোকাটা বের করে দাও প্লিজ, অনেক জ্বালা করছে। কি আর করার, না চাইতে ওর চোখ দেখতে লাগলাম। একটা ছোট পোকা পড়ে আছে, কিন্তু বের করব কিভাবে? পকেট থেকে টাকা বের করে যেই আবারও ওর চোখ থেকে পোকাটা বের করতে যাব, তখন হঠাৎ ধাক্কা খেয়ে দূরে সরে গেলাম। কিছু বোঝে ওঠার আগেই গালের উপর একটা থাপ্পড় পড়ে গেল। একটু পরে আরেকটা থাপ্পড় পড়লো। ছি ছি, তোরা এসব কি করছিস? তোদের একটু ভয় করলো না? কিভাবে পারলি এসব করতে? আর তোদের চরিত্র এত বাজে, তোরা এত নিচে নামলি কিভাবে? কি করলাম আমরা? আমরা তো কিছুই করিনি। চুপ, আর একটা কথা বলবি না। তোর ক্যারেক্টার এমন কখনো ভাবিনি আমি। তুমি যা ভাবছো সেটা ঠিক না। ওর চোখে পোকা পড়েছিল, ওইটাই দেখছিলাম। তখন ইরাপো, চুপ, তুই একটা কথা বলবি না। তুই এতটা বাজে কখনো ভাবিনি। আজকের পর থেকে তোরা কেউ আর আমার কাছে পড়তে আসবি না। যা, বেরিয়ে যা। তোদের এই মুখ যেন আমি দেখতে না পাই। দূর হ আমার সামনে থেকে, থার্ড ক্লাস কোথাকার। আপু তুমি যেটা ভাবছো সেটা ঠিক না, তুমি ভুল ভাবছো। চোখের সামনে থেকে দূর হ। তোদের দুজনকে যেন আমার চোখের সামনে না দেখি। কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? কিছু হয়নি, তুমি যাও। আকাশ, কি হয়েছে, এমন ভাবে ও চিৎকার করছে কেন? কিছু না আন্টি, ঠোঁটে অনেক জ্বালা করছে। আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে আসলাম। পেছনে পেছনে মেঘাও বের হয়ে আসলো। বাসে এসে সোজা নিজের রুমে আমাকে এতগুলো কথা শোনালো, এত অপমান করলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় চুপ করে বসে থাকলাম। অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওর গালেও কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই অনুভব করলাম খালগুলো ফুলে গেছে। ওর দুইটা থাপ্পড় খেয়ে এই অবস্থা। ফ্রেশ হয়ে খেতে আসলাম, তখন আমাকে দেখে আম্মু বলল, তোর গাল এমন ভাবে ফুলে আছে কেন? তেমন কিছু না, আর ইরা আপু আর পড়াবে না বলেছে। আর এখন নিজের পড়া নিজে পড়তে পারবো। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। গতকাল ইরা আপু ভুল বুঝে আমাকে থাপ্পড় দিয়েছে, আর অনেক অপমান করেছে, আর বলে দিয়েছে আমাকে আর পড়াবে না। কি নিয়ে ভুল বুঝলো? থাক, এগুলো নিয়ে আর কথা বলতে চাইছি না। এখন খেতে দাও, খাওয়া শেষ করে কলেজে যাব। কি হলো কে জানে। আম্মু খাবার দিল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে চলে আসি। এসে হাসানের জন্য অপেক্ষা করতে থাকি। একটু পরে হাসান আসে। এসে আমার এমন অবস্থা থেকে বলে উঠল, এ কি রে, তোর এমন অবস্থা কিভাবে হলো? গাল ফুলে বেগুনির মতো হয়ে গেছে তো। আর বলিস না, গতকাল। তারপর হাসানকে সব কিছু বললাম। কেমন লাগে বল?
আমিও ওর সামনে আর যাব না, পড়লেও না দেখার ভান করে চলে আসবো। ইরাপু এটা ঠিক হয়নি, শুধু শুধু ভুল বুঝলো। বাদ দে তো ওইসব, সুযোগ পেলে আমিও প্রতিশোধ নিয়ে নেব। আমাকে তো এখনো চিনতে পারেনি। আর কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি, তারপর ক্লাস শেষ করে বাসায়। আজকে মেঘাকে ক্লাসে দেখিনি। বিকেলে সিঁড়ি বেয়ে নামার সময় দেখলাম ইরাপু আসে, তাই আমি সাইড হয়ে গেলাম। ফালতু কোথাকার, তুই আমার সামনে আসলি কিসের জন্য? আমি কিছু না বলে পাশ কাটিয়ে নিচে নেমে গেলাম। তারপর গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে হাসানের কাছে চলে আসি। দুজনে আড্ডা দিয়ে আজকে রাতে বাসে আসি। পরের দিন কলেজে সবাই মিলে বসে আছি, তখন মেঘা এলো। এসেই বলল, গত পরশু দিনের জন্য সরি, আমার জন্য এত কিছু হয়ে গেল। শুধু শুধু ইরাপু তোমাকে ভুল বুঝলো। আরে সমস্যা নেই, এটা তো জানা হয়ে গেছে ইরাপু আমাকে কতটুকু বিশ্বাস করে, আমার সম্পর্কে কি ভাবে। তুমি নিজেকে অপরাধী মনে করা থেকে দূরে থাকো। আচ্ছা, আমি গেলাম। ওকে। মেঘা চলে গেল। আমরা আমাদের মতো করে আড্ডা দিতে থাকি। রাতে সবাই মিলে খাচ্ছি, তখন আব্বু বলল, ভাবছি একটা ফ্ল্যাট কিনবো, পাবেন কোথায়? খুঁজে দেখতে হবে। আর প্রমোশন হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এর একবারে ম্যানেজার হিসাবে। আলহামদুলিল্লাহ, তাহলে অনেক ভালো। বাড়ি কি খুঁজে দেখবো? দেখো, যদি পাও তাহলে তো ভালোই হবে। কতদিন আর ভাড়া বাড়িতে থাকবো, তবে 1-2 তালাতে পেলে খুব ভালো হয়। চেষ্টা করব, দেখি কি হয়। তারপর কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। শুনলাম ইরাপু নাকি বিয়ের কথাবার্তা চলছে। যাক, ডালিটা বিদায় হবে। অনেক জ্বালিয়েছে, আর পারবে না। বসে বসে এইসব ভাবছি, তখন আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বুঝলাম না কি জন্য ডাকছে, কিন্তু আমি যাব না। চুপ করে বসে থাকলাম। একটু পরে ফোনটা বেজে উঠল। দেখি আনোয়ার নাম্বার। রিসিভ করতেই রাগে গলায় বলে উঠল, হাঁটিকে দিয়ে তোকে ডাকলাম না, তাড়াতাড়ি সাথে আয়। আমি আপনার কথা শুনতে বাধ্য না, যে আপনি যা বলবেন তাই শুনব। ফোন কেটে দিয়ে আবারও চুপ করে বসে থাকলাম। ফাজলামি নাকি, যখন যা মন চাইবে তাই করবে আমার সাথে। বিষয়টা কেমন হয়ে গেল দাঁড়, দেখাচ্ছি তোকে মজা। আসতে দে আমাকে। ওদের বাসায় এসে সোজা ওর রুমে এলাম। রেগে বললাম, এই তোর সাহস কি করে হয় আমার সাথে এমন আচরণ করার? থাপ্পড় জিনিস। মেজাজ খারাপ করবেন না, আপনি এখন যান। আমাদের বাসা থেকে আমাকেই ভাব দেখাচ্ছিস? এই অহংকারী এই কয়েকদিনই বলে নেন, এই বাসাটা এমনিতেই ছেড়ে দেব। বাসা ছেড়ে দিবি মানে? তোর কথা ঠিক আমি বুঝলাম না। আর তুই আপনি করে বলছিস কেন? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারতো না, এখন আপনি আসতে পারেন। তুই আমার সাথে এরকম আচরণ করছিস এর জন্য? আচ্ছা সরি, আমি একটু বেশি বেশি করে ফেলেছি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তাহলে তুই আগের মতো আমার সাথে কথা বলবি, আমার সাথে মিশবি? সত্যি আমি অনুতপ্ত, আমি একটু বেশি বেশি করে ফেলেছি, যা আমার উচিত হয়নি। আমি ভুল বুঝে এত কিছু করেছি। ইটস ওকে, বললাম তো আমি কিছু মনে করিনি। সরি বলতে এসেছি তাই তোর ভাব বেড়েছে? থাক তুই তোর ভাব নিয়ে। রাগ দেখিয়ে চলে আসলাম। সরি বলছে বলে ভাব দেখাচ্ছে, মেজাজ গরম করে দিল। আর আমিও বেশি বেশি করে ফেলেছি, অনেক উল্টোপাল্টাও কথা বলেছি। মারতে কি ভেবেছিলাম কে জানি। টাকাও পড়েছিল হয়তো, সত্যি ওর চোখে থেকে পোকা বের করছিল, আর আমি ভেবেছিলাম কিস করছে। এমন দেখে আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু এত রাগ কেন হয়েছিল? মেঘা যদি ওর দিকে তাকিয়ে থাকে তখনও অনেক রাগ হতো, কিন্তু কেন কেন এত রাগ হতো? আমার এত রাগ কেন আমি বুঝি না। এই রাগের কারণেই এত কিছু হয়ে গেল। তোর ভালো লাগে না। নিচে রুমে এসে চুপ করে বিছানায় বসে ভাবতে লাগলাম কি করব। ওর সাথে কথা না বললেও কেমন একটা লাগছে। এটা কি ভালোবাসা? না, এটা ভালোবাসা না। ভালোবাসা হলে আরো বেশি অস্থিরতা হতো, ছটফট করতাম। ওর সাথে মিশেছি, এখন মিশছি না, তাই হয়তো এমন হচ্ছে। ধুর ছাই, কিছু ভালো। আসছে সরি বলতে, তোর সরি তোর কাছে রাখ। চুপ করে বসে থাকলাম। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। ছাদে এসে চুপ করে দোলনায় বসে থাকলাম। আজকে হালাই নাকি গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। বাসাতেই বসে বসে কাটিয়ে পরের দিন বাসা থেকে বের হতেই মেঘার সাথে দেখা। আমি কিছু বলার আগেই মেঘা বলল, তোমাকে কিছু বলার আছে, পারমিশন দিলে বলতে পারি? অবশ্যই বলো। নিজেকে অনেক সামলানোর চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আর না থাকতে পেরে বলতেই হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমি তোমাকে ভালোবাসি।
রিয়েলি রিয়েলি লাভ ইউ। সেটা সম্ভব না, এইসবের ভিতরে আমি যাব না। একবারে বিয়ে করব। যদি সেটা পারো তাহলে তোমার বাসায় চলো। বাসায় বললে আমার হার একটাও আসতেও রাখবে না। আর যদি জানি ছেলে এখনো বেকার তাহলে তো কথাই নেই। তাহলে সেটা সম্ভব না। যদি বিয়ে করতে পারো তাহলে বলো, না হলে এইসব প্রেম ভালোবাসা ভুলে যাও। এটা কেমন কথা? আমি ভালোবাসি মানে তোমাকে ভালোবাসতেই হবে। আর যদি না করো তাহলে উল্টা পাল্টা কিছু করে ফেলবো। তাতে আমার কি? কোথাও কি লেখা আছে তুমি এগুলো করলে আমি অপরাধী হব বা আইনি কোনো ব্যবস্থা আছে? কিছুই নেই। ঠিক আছে, সমস্যা নেই। কিভাবে ভালোবাসা আদায় করতে হয় সেটা আমার জানা আছে। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। বিকেলে চুপ করে রুমে বসে আছি, তখন ইরাপু আমার রুমে এলো। এসে বলল, আজকে থেকে পড়তে আসবি। আমি আর আপনার কাছে পড়বো না। কেন? আন্টিকে বলতে হবে নাকি? বলেন, সমস্যা নেই। আপনি করে বলছিস কেন? তোর মুখে তুমি শুনতে কত ভালো লাগে জানিস? তুমি করে বলো না। আপনি জানতো। রাগ উঠাবি না কিন্তু। আপনি রাগলে তাতে আমার কি? আর আপনি এখন যান। সরি বলছি তো। দেখ, এই কানে ধরছি, প্লিজ রাগ অভিমান করে থাকিস না। আর কিছুদিন তো আছি, তারপরে বিয়ে হয়ে গেলে তো তোকে আর জ্বালাবো না। প্লিজ প্লিজ রাগ করিস না। আমি রাগ করে নাই। তাহলে আমার সাথে কথা বলছিস না কেন? এড়িয়ে যাচ্ছিস কেন? কোথায় এড়িয়ে যাচ্ছি? কথা বলছি তো, এই তো এখন কথা বলছি। কিন্তু আগের মতো তো কথা বলছিস না, ফাইজলামি দুষ্টুমি করছিস না। তোমার নতুন বর হবে, তার সাথে করো। আমি আর পারবো না। এরাপো কিছু না বলে চলে গেল। আসছে ঢং করতে। চুপ করে বসে থাকলাম। ওইদিকে রেডি হয়ে নে, ছেলেপক্ষ দেখতে আসবে। এখন? ঘটক তো এখনই বলল। আচ্ছা, এত কথা না বলে রুমে গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। হুট করে দেখতে আসছে, এটা আবার কেমন কথা? একটা শাড়ি পরলাম আর হালকা মেকআপ করলাম, তারপরে চুপ করে বসে ফোন টিপছি। একটু পরে আম্মু এসে ডাকতেই সাথে করে নিয়ে গেল। ওমা, ভোর কোনটা খুঁজেই তো পাচ্ছি না। সব কয়টাই তো দেখতে শুনতে ভালোই। দেখি কি বলছে। সবার ভিতরে কথাবার্তা চলছে। যেটা বর দেখতে ভালো, ভালো একটা জব করে, কিন্তু তাও কোনো জানি মন থেকে পছন্দ করতে পারছি না। কেন যে কোনো ছেলে পছন্দ হচ্ছে না ঠিক বুঝলাম না। এটা দেখতে তো ভালো, চাকরিও ভালো করে। দেখি আম্মু আব্বু কি বলে। কিন্তু মন তো কিছুতেই রাজি হচ্ছে না। মস্তিষ্ক বলে এক আর মন বলছে আর এক। কি করব ভেবে পাচ্ছি না। সময় নেই, তারপরে ভেবে দেখা যাবে কি করা যায়। আব্বু বলে উঠলো, আচ্ছা, সবকিছু দেখলাম, ভাবলাম, তবে আমাদের ভাবার সময় দিতে হবে। আগামীকাল আপনাদের জানাবো। আর রাজি হলে আমি আপনাদের বলবো এবং আপনাদের বাসায় গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উঠি। লোকগুলো চলে গেল। ওরা যেতেই আব্বু বলল, তোর কি মত? অনেক তো ছেলে রিজেক্ট করলি, আর কত করবে? মন বলে এক, মস্তিষ্ক বলে আর এক। আমি বুঝতে পারছি না কি করব। লজ্জা শরম বাদ দিয়ে বলছি, বলবো বলবো করে তোকে বলা হয়ে উঠছে না। আচ্ছা, তোর কি কাউকে পছন্দের আছে? কাউকে ভালোবাসিস? থাকলে বল, আমরা কথা বলি। কিন্তু তুই সেটাও বলিস না, আর বিয়েও করছিস না। কেউ তো নেই, কিন্তু কেন এমন হচ্ছে নিজেও বুঝতে পারছি না। ভয় না পেয়ে বল, আমরা কিছু বলবো না। কে থাকবে? সবসময় তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো সময় পাইনি। এখনই শুধু আকাশের সাথে ফ্রেন্ডশিপ, তাছাড়া তো আর কেউ নেই। কেউ যদি না থেকে থাকে তাহলে তুই এমন কেন করছিস? ছেলে তো কম দেখলে না। আচ্ছা, আমি একটা প্রস্তাব রাখছি। কি প্রস্তাব? দেখ, তোকে কোনো কিছুতেই জোর করবো না। তুই যেটা পছন্দ করবি আমরা মেনে নিব। আচ্ছা, আকাশের প্রতি তোর কোনো ফিল আসে? আব্বুর কথা শুনে একটু না অনেকটাই অবাক হলাম। কি বলছে আব্বু? লজ্জা শরম সাইডে রেখে বললাম, ও তো পিচ্ছি, ওর প্রতি আবার কি ফিলিং আসবে? তবে ওর দিকে কোনো মেয়ে তাকালে রাগ হয়। মেঘা যদি ওর দিকে তাকিয়ে থাকতো তখন কেন জানি অনেক রাগ হতো। আর সেদিন তো ভুল বুঝে দুজনাকে মারলামও, আর অনেক অপমানও করলাম। এখন আমার সাথে কথা বলে না, ইগনোর করে। অনেক খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কেন হয় নিজেও জানি না। যে ইরাকে কেউ ইগনোর করলে তার ছায়াও বাড়ি না, সে কিনা বারবার ওর কাছে যাচ্ছি সরি বলতে। বলেই চুপ হয়ে থাকলাম। হয়তো ফ্রেন্ডস তাই, কিন্তু ফ্রেন্ড হলে কি এতটা? আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে প্রস্তাবে না করে দিচ্ছি। আর তুই ভেবে দেখ, তারপর আমাকে জানা।
যদি ওর প্রতি ফিল এসে থাকে তাহলে আমি ওর আব্বু আম্মুর কাছে প্রস্তাব রাখছি। আরেকটা কথা, আকাশ বলেছিল ওরা নাকি এই বেশে তাড়াতাড়ি ছেড়ে দিবে। বলল কোথায় নাকি ফ্ল্যাট নিবে। কি বলিস? আচ্ছা, আমি ওর বাবার সাথে কথা বলবো। আর ছাড়লে তো জোর করে রাখতে পারি না, আর সবাই তো চায় নিজের একটা বাড়ি থাকবে। গেলে যাবে, আর আমি যা বললাম ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে। রুমে এসে চেঞ্জ করে বসে ভাবতে লাগলাম, ওকে কি আমি ভালোবাসি, না শুধু এটা ভালো লাগা, না এটা বন্ধুত্বের জন্য। কিচ্ছু মাথায় আসছে না। আগামীকাল থেকে আবার কলেজে যেতে হবে। পরের দিন বাসার নিচে আসতেই ইরা আপুর সাথে দেখা। আমি কিছু না বলে সাইকেল বের করতেই বললাম, সাইকেল রেখে দে, হেঁটে হেঁটে যাবো। আমি হেঁটে যেতে পারবো না, আপনার ইচ্ছা আপনি একা একা যান। আর কথা না বাড়িয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। যাবি নাকি যাবি না? আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন? দেখেন, সামনে থেকে সরেন। বল আমার সাথে যাবি? চল হেঁটে হেঁটে যাই। এতটা রাস্তা হেঁটে যেতে পারবো না। হেঁটে না যাবি, রিক্সায় চল। দেখেন, একদম জোর করবেন না। দেখ, আমার রাগ উঠাবি না। আমার রাগ উঠলে কি করতে পারি জানিস তো? থাপ্পড় দিয়ে সোজা করে দেবো একদম। আমার কথা শুনে সাইকেল রেখে দিয়ে হাঁটতে লাগলো। আমি পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম। আচ্ছা শোন না, সরি তো। কিছু না বলে হেঁটে বাসার বাইরে এসে দাঁড়ালাম। পাশে ইরা আপু এসে দাঁড়ালো। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা শোন, আমি স্কুটি নিয়ে আসি। কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। একটা রিক্সাওয়ালাকে দেখতে পেয়ে ডাক দিলাম, এই যে মামা, এদিকে আসেন। রিক্সাওয়ালা এলো। আসতেই বললাম কলেজে চলেন। তারপর রিক্সায় উঠে বসতেই ইরা আপু উঠে বসলো। ইরা আপু বসতেই রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো। এত সুন্দর করে শাড়ি স্কার্ফ পরলাম, কিন্তু শালা কোনো কমেন্টই করলো না। নিজের প্রশংসা পেতে হলে এখন নিজেকেই বলতে হবে। আচ্ছা, আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলতো? সুন্দর লাগছে। ব্যাস হয়ে গেল? আর কিছু বলবি না? প্রশংসা করতে পারি না? শালা আনরোম্যান্টিক, তোর বইয়ের কপাল পড়বে এমন আনরোম্যান্টিক হয়ে থাকলে। চুপ করে বসে আছি। কিছুক্ষণ পরে কলেজের সামনে চলে আসলাম। কি ব্যাপার, আপনি এখানেই নামলেন যে? এই কলেজে তোদের টিচার আমি। আমি তো শুনলাম আপনি অন্য কলেজের টিচার হয়েছেন, তাহলে আমাদের কলেজে কেন? আমার মর্জি। আর তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই। আমি টাকা বের করে রিক্সাওয়ালাকে দিলাম। তুই কেন টাকা দিলি? আপনি এই কথা বলতেন না, আগেই টাকা দিয়ে দিতেন। আর কিছু না বলে হাঁটতে লাগলাম। তারপর বন্ধুদের কাছে চলে এলাম। আসতেই হাসান বলল, ইরা আপু এই কলেজে? এই কলেজেই শিক্ষক হিসেবে এলো। আমি যতদূর জানি অন্য কলেজে শিক্ষক হিসেবে জব নেবে। নিয়েছে, তাতে তোর বা আমার কি? বসে কথা বলছি, তখন মেঘা এলো। ইরাপুর সাথে তোমাকে দেখলাম, তাও আবার একই রিক্সায় এলে। একই রিক্সায় কি? দেখো, জেলাস ফিল করে কোনো লাভ নেই। তোমাকে আগেই বলেছি, বিয়ে করতে পারলে বলো, না হলে না। ইরাপুর সাথে বেশি মিশবে না। ধর চাই, দেখো এইসব বললে কিন্তু এখান থেকে উঠে চলে যাবো। তুমি বোঝো না কেন আমি তোমাকে ভালোবাসি? কবে তুমি আমার ভালোবাসাটা বুঝবে? দেখো, তোমাকে তো আগেই বলেছি, আমার পক্ষে এই ভালোবাসা প্রেম সম্ভব নয়। কেন সম্ভব না? তাহলে কি তুমি ইরাপুকে ভালোবাসো? ওর সাথে রিলেশনে আছো তোমার? মাথা ঠিক আছে? কত বছরের বড় জানো? আর ইরাপুর সাথে কোনো রিলেশন নাই, আর ভালোবাসি না। তাহলে রিলেশন করতে তোর সমস্যা কোথায়? বললাম তো, একবারে বিয়ে করব। যদি পারে তাহলে ওর বাসায় বলো। তোর মাথা ঠিক আছে? না করিস জব, না করিস কাজ, তাহলে তোকে কেউ কিভাবে মেয়ে দিবে? তাহলে রিলেশন করার কোনো প্রয়োজন নাই। আর ও যে আমাকে বিয়ে করবে তার কি গ্যারান্টি? ও যে ভালো কাউকে পেয়ে চলে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমার উপর তো বিশ্বাস রাখো, আমি কখনো ছেড়ে যাব না। বিশ্বাস? নিজের জীবকে বিশ্বাস হয় না কখনো? ভুলবশত কামড় দিয়ে ফেলি। ভালোবাসায় তোর বিশ্বাস নেই, তাহলে কি আর করার? আর তুই যে এগুলো বলছিস না, তাহলে কেউ কাউকে ভালোই বাসতো না। ওটাই। মেঘার কিছু না বলে চলে গেল। তখন হাসান বলল, তুই কি চাচ্ছিস? এমনভাবে না ঘুরিয়ে ভালোভাবে বলে দে, শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। ভালোভাবেই বলেছে, কিন্তু শুনছে না। এখানে আমার কি করার আছে? ক্লাসের সময় প্রায় হয়ে এসেছে, এখন ক্লাসে চল। তারপর দুজনে মিলে ক্লাসে চলে আসলাম। কলেজ শেষে যাবার সময় কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। তখন মেঘা এসে বলল, চলো একসাথেই যাই। না থাক, তুমি চাও। আরে চলো তো। আর সত্যি বলছি, কিচ্ছু বলবো না, এখন চলো তো। আচ্ছা ঠিক আছে।
তারপর দুজনে একটা রিক্সা নিয়ে আসতে লাগলাম। তবে দুজনের ভিতরে বেশ দূরত্ব আছে। পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে বললাম, জি বলেন। তুই কোথায়? আমি তো বাসে যাচ্ছি। তুই একা একা গেলি, আমাকে নিয়ে গেলে কি সমস্যা হতো শুনি? একা কোথায়, আমি আর মেঘা আছি। আচ্ছা ফোন রাখলাম বলে এই ফোনটা কেটে দিলাম। এতটা রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে। ওর সাহস কি করে হয় মেঘার সাথে একই রিক্সায় করে যায়? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। বাসায় যেতে দে আমাকে। একটু পরে বাসায় চলে আসলাম। নামতেই মেঘা বলল, তুমি যাও, আমি ভাড়া দিয়েই যাচ্ছি। মামা চলেন। রিক্সাওয়ালা চলে গেল। আমি বাসার ভিতরে এসে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে আসলাম। এমন রেগে আছিস কেন? কোথায় আমি রাগ করে আছি? তুই অতিরিক্ত রেগে থাকলে তোকে দেখলে বোঝাই যায়। কি হয়েছে সেটা বল, এমনভাবে রেগে আছিস কেন? কিছু হয়নি, ভাত বাড়ো আর বিয়ের ব্যবস্থা করো। আজকে ওকে বিয়ে করবো, তারপরে বোঝাবো মজা। তোর কথা ঠিক বুঝলাম না, বুঝিয়ে বল কি হয়েছে। আকাশের বাবা মায়ের সাথে আব্বুকে কথা বলতে পারো, আমার ভাবা হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি কিসের জন্য? ধীরে সুস্থে হবে। আমি এতদিন ধরে ধীরে সুস্থে বলে আসলাম, আর এখন তোমরা বলছো? বাহ, ভালোই তো। আমি এত কিছু বুঝি না। ওকে আজকের ভিতরেই বিয়ে করব। একে নিয়ে আর পারা যাচ্ছে না। আচ্ছা, আমি তোর আব্বুকে সব কিছু বলছি। আম্মু চলে যায়। আমি রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে বসলাম। দাঁড়া, তোকে আমি মজা বোঝাচ্ছি। এদিকে আন্টি আঙ্কেলকে ফোন দিয়ে সবকিছু বলে। এদিকে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। বিকেলে নামাজ শেষ করে হাসানের সাথে আড্ডা দিতে চলে আসলাম। সন্ধ্যার দিকে ফোন আসলো, তা আবার বাসা থেকে। হঠাৎ আজকে ফোন কোনো সমস্যা হলো নাকি? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, বাসায় আই তো। কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না, তবে তুই বাসায় আয় আর হাসানকে সাথে করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আম্মু ফোনটা কেটে দিল। আমি ভাবতে লাগলাম কেন ফোন দিয়েছিল। হাসানকে সাথে করে নিয়ে আসতেই বলল, কি হলো বুঝলাম না। এই বাসায় চল তো। কেন? কার বাসায় যাব? আমাদের বাসায়। আম্মু তোকে সাথে নিয়ে রেখেছে, জানি না কি আবার হলো। আচ্ছা চল বাসায় যাই। তারপর দুজনে বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু বলল, তোর বিয়ে? বিয়ে মানে? এই আম্মু, আব্বু কি বলে? আমার নাকি বিয়ে? কথা নাই বার্তা নাই, হুট করে বিয়ে? কেন বিয়ে? কার সাথে বিয়ে? কোথায় বিয়ে? আহা, এত উত্তেজিত হয়ে কি হবে বল? একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? ইরার সাথে তোর বিয়ে? কোন বিয়ে? ও তোকে ভালোবাসে? হে আব্বু, মাথা ঠিক আছে? ও আমার থেকে কত বছরের বড় জানো? আমি বিয়ে করতে পারবো না, বারণ করে দাও। আর ওর জায়গায় অন্য কেউ হলে ভেবে দেখতাম, কিন্তু ওনাকে বিয়ে আমি করতে পারবো না। যেই রাগে পুরে বাবারে, আমি পারবো না বিয়ে করতে। তুই পারবি না, তোর বাবা পারবে। বিয়ে তোকে করতেই হবে। আবার বিয়ে করবে তাই না? আজকে তোমার হচ্ছে না মানে মুখ ফুসকে বের হয়ে গেছে। আর তুই রেডি হয়ে নে বিয়ে করার জন্য। চিন্তা করেন না আঙ্কেল, ও রেডি হয়ে নিচ্ছে, আমি করিয়ে দিচ্ছি। আপনি বাকি সব ব্যবস্থা করেন। হাসান আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে এলো। আর আমি নাচতে শুরু করেছে। এই হালার পুত, এত নাচানাচি করিস কে? খুশির সংবাদ তো নাচবে না? বন্ধুর বিয়ে বলে কথা। আচ্ছা অত কথা বাদ দিয়ে পাঞ্জাবি আর পায়জামা পরে নে। পাঞ্জাবি থাকলেও পাজামা নেই। আর ওই ডাইনি আমাকে কেন বিয়ে করতে চাইছে বুঝলাম না। আজকে রাতেই বুঝতে পারবো সত্যি ভালোবেসে না অন্য কিছু মতলবে বিয়ে করেছে। অত কিছু বাদ দিয়ে রেডি হয়ে নে। আর কত কুকি দেখবি আজকের রাতে আল্লাহ জানে। যা শালা, কপালে কি আছে সেটাই ভাবছি। ওয়ারড্রপ থেকে পাঞ্জাবিটা বের করলাম, আর একটা প্যান্ট বের করলাম। তারপর ওগুলো ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলাম। দুজনে বসে গল্প করতে লাগলাম। 9টা নাগাদ আম্মু রুমে আসলো। আসতেই বললাম, আম্মু এটা কোনো কাজ করলে? তুমি আমাকে বাঘের সামনে ফেলে দিলে। তোমরা পিতামাতা হয়ে এমন একটা কাজ কিভাবে করতে পারলে? মেয়েটাকে কি দেখতে খারাপ? একটু রাগী, এ আর কি। তবে ওটা কোনো সমস্যা না। এখন বেশি কথা না বলে চল আমার সাথে ইরাদের বাসায়। অগত্যা চল হাসান। তারপর আম্মুর সাথে আসলাম। তারপর সবাই মিলে ইরাপুদের বাসায় চলে আসি। এসে চুপ করে বসে আছি। একটু পরে ইরাপু আসে। লাল বেনারসি শাড়িতে বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপসরা আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ
আমার চক্ষু দুটো স্থির হয়ে গেছে। এই মুহূর্তটা মনে হচ্ছে স্থির হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে, যা লিখে প্রকাশ করা সম্ভব নয়। একটু তাকিয়ে মাথাটা নিচু করে নিলাম। কাজে বিয়ে পড়াতে শুরু করে, তারপর আমাকে কবুল বলতে বললে আমি চুপচাপ থাকি। তখন হাসান একটা গোতা দিয়ে বলে দেয়, তারপর ইরাপুকে বলতে বললে বলে দেয়। বিয়ে কমপ্লিট হয়ে যায়। তারপর যে কয়েকজনকে ডাকা হয়েছে তাদের খাওয়া দাওয়া হলে ওনারা চলে যায়। কিছুক্ষণ পরে আমরা আমাদের বাসায় চলে আসি। ইরাকে আমার রুমে নিয়ে আসা হয়। বিয়ে না হয় এমনভাবে হুট করেই হয়েছে, তাই বলে কি বাসর ঘর সাজানো হবে না? বাসর করবো না? ইরাপুর দিকে একটু তাকিয়ে বললাম, আমাকে বিয়ে করলেন কেন? কিছুক্ষণ পরে এর উত্তর দিচ্ছি। আগে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। মাথা নাড়িয়ে রুমের বাইরে চলে আসলাম। হাসান বাইরে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, বাসরঘর সাজানোর ব্যবস্থা করবি না? টাকা দে, টাকা দে, আমি সব কিছু নিয়ে আসবো। ওখান থেকে রুমে এলাম। তারপর টাকা নিয়ে আসতে যাব, তখন ইরা বলল, সব অরিজিনাল ফুল দিয়ে বাসর সাজাতে হবে কিন্তু, বেলি, গাঁদা, গোলাপি, রজনীগন্ধা, এই সব কিছু দিয়ে। এত টাকা আমার কাছে নেই, নিজে পাই না খেতে, আর আপনি এসে হুট করে জুড়ে বসলেন। আমি টাকা চেয়ে চেয়ে নিই, এখন আমি কি বলবো? এখন তো আরো হাত পাতা লাগবে। ওটা পরে দেখা যাবে। বিকাশে 5,000 টাকা চলে গেছে, দেখো। নোটিফিকেশন বেজে উঠলো। আর কিছু না বলে হাসানকে বললাম, তোর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, তোর বাইক নিয়ে চলে যা। গাঁদা, পেলি, রজনীগন্ধা, গোলাপ এইসব নিবি, আর যা লাগবে নিয়ে নিবি। ওকে ভাই, ঠিক আছে। হাসান চলে গেল। আমি সোফায় বসে ফোন টিপতে লাগলাম। আব্বা আম্মু বসে আছে, ওনারা টিভি দেখছে, আর আমি আমার মতো করে ফোন টিপছি। আধা ঘন্টা পর হাসান সব কিছু নিয়ে আসলো। অনেক কিছু নিয়ে এসেছে। এতগুলো! এতগুলো? আচ্ছা, রুমে চল। হাসান আর আমি আমার রুমে আসলাম। ইরাপু আগে থেকে বসে আছে। আমাদের দেখে একটা মুচকি হাসি দিল। আমিও সাহায্য করছি, দাও। নিজেদের বাসর নিজেরাই সাজাচ্ছি। ভাবা যায় প্রায় ঘন্টাখানেক লাগলো বাসর সাজাতে। বেশ সুন্দর লাগছে, ফুলগুলো গন্ধ ছড়িয়েছে, বেশ ভালো লাগছে। হাসান কয়েকটা পিক তুললো। কিরে ভাই, এত পিক তুলে কি করবি? তেমন কিছু করব না। আচ্ছা থাক, আমি তাহলে এবার যাই। ভাবি থাকেন তাহলে। আর এই নে তোর গিফট, এটা আমার পক্ষ থেকে। আর আমি একটা প্রোটেকশনের প্যাকেট এগিয়ে দিয়ে কথাটা বলল। হীরা দিকে তাকিয়ে দেখি লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। হারামি, তোকে তো আজকে! হাসান আমার কথা শুনে আমার হাতে প্যাকেট দিয়ে দিল তোর। আমি পেছনে পেছনে নিচে আসলাম। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে উপরে রুমে চলে আসলাম। আসতে ইরা বলল, খুব আমাকে দিমাগ দেখানো হয়েছে, তাই না? এখন থেকে দেখছি কিভাবে দিমাগ দেখাও। তুই করে বলবো না, কারণ তুমি আমার হাজবেন্ড। কি এত রাগ কিসে, হ্যাঁ? বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। পেছাতে বললাম, দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আপনি আমার কাছে একদম আসবেন না, না হলে কিন্তু ভালো হবে না। কি খারাপ হবে শুনি? আমি তো চাচ্ছি এখন একদম খারাপ কিছু একটা হোক। আসো শোনা, কাছে আসো। বাচ্চা ছেলে পেয়ে একদম নির্যাতন করবেন না। দেখেন আমি কিন্তু নির্যাতনের মামলা করব আপনার নামে। ভয় কেন পাও আমায় দেখিয়া, প্রাণ সজনী? এটা কিন্তু ভালো হচ্ছে না। আর আপনি কোন আকিলে আমাকে বিয়ে করলেন? আমি তোমায় ভালোবাসি শোনো, তাই বিয়ে করেছি। নাহলে কি বিয়ে করতাম? এটা মিথ্যা নয়, সত্যি বলছি। আর এই ইরা, তার সম্পর্কে তুমি ভালো করেই জানো। কেউ ইগনোর করলে তার ছায়াও মারি না। আর সেখানে আমি তোমার কাছে কতবার সরি বলেছি, এত এড়িয়ে যাওয়ার পরেও তোমার কাছেই ফিরে এসেছি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। আর আপনি সরি এই জন্য বলেছেন, কারণ আপনি ভুল করেছেন তাই। সত্যি আমি অনুতপ্ত। জানি না তোমার পাশে কেন ওকে সহ্য করতে পারি না। তার উপরে এমন দেখেছি, তাই আরো বেশি রাগ করেছিলাম। ভালো, কিন্তু আপনি এখন সরেন, আমি ঘুমাবো। আজকে কোনো ঘুমানো হবে না, আজকে শুধু। আমি কোনো কিছু করতে পারবো না। আপনি যা করার করেন, আমাকে এর মাঝে নিয়ে আসবেন না। আমার কথা শুনে ইরাপু আমার দিকে ফোকাসকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? না, দেখছি আর ভাবছি, অনেক কিছুই ভাবছি। আপনি ভাবতে থাকেন, আর আমাকে আপনি ঘুমাতে দেন। ঘুমাবি তাই না? দাঁড়া, তোকে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোর কি যে করবো আজকে আমি রে! বলেই ইরাপু আমাকে ধরে নিয়ে বিছানায় ফিরে দিল। তারপর বাকিটা ইতিহাস। ডাকাতটা বাচ্চা পেয়ে সবকিছু ডাকাতি করে নিল। কি এখন বিশ্বাস হলো ভালোবাসি? না এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আরেকবার হয়ে যা।
আবার বাকিটা ইতিহাস। চুপ করে শুয়ে আছি আর ভাবছি এইগুলো কি হয়ে গেল। শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নড়াচড়াও করতে পারছি না। ইরাপু একদম কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে আছে। ওনার মুখে ফু দিতে শুরু করলাম। আমার এমন বাতাসে ঘুমটা ভেঙে গেল। শয়তানটার শয়তানি শুরু হয়ে গেছে। এমনভাবে ডিস্টার্ব করছো কেন? একটু ঘুমাতে দাও না। আমাকে ছাড়েন, আমি উঠবো। উঠতে দেবো না। আর শোনো না, আমার না গভীর প্রেম প্রেম পাচ্ছে। একটু কি ভালোবাসা দিবা? দিবা গো, জানগো, দিবা। আবারও বাকিটা ইতিহাস। ডাইনি আমাকে একভাবে খেয়ে ফেলবে মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে এরা উঠে ওয়াশরুমে চলে গেল। আমি চুপ করে শুয়ে শুয়ে দেখছি। না চাইতেও সব কিছু কীভাবে কেমন করে যেন হয়ে যাচ্ছে। এরা ওয়াশরুম থেকে আসতেই আমি গেলাম। এসে দেখি এরা শাড়ি পরছে। ড্রেসিং টেবিলে আয়নায় ওর পেট আর নাভিটা দেখা যাচ্ছে। আমি একটু তাকিয়ে থেকে বিছানায় অন্য সাইডে বসলাম। কিন্তু ওমা, হঠাৎ করে এরা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর পেটের ওপর থেকে শাড়িটা সরিয়ে নিল। না জানো, এবার ভালো করে দেখো। পরেছিলেন, শাড়ি পরেন, এখানে কেন আসলেন? এখনো রাগ করে থাকবা? এত কিছু হয়ে গেল আর তুমি রাগ করে আছো? সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আপনি সবকিছু জোর করে করেছেন। আমি মানি না আপনি আমার বউ। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু করবো না যতদিন তুমি না চাইবা, কিন্তু অন্য কিছু ঠিকই আদায় করে নেব। এরাপও চলে গেল। তারপর শাড়ি পরা শেষ হতেই বাইরে গেল। আম্মু ডাকতে খেতে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। ইরাও কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তারপর রুম থেকে বের হতেই আম্মু বলল, গতকাল তো প্রথম দিন ছিল, আর আজকেই যদি গ্যাপ দিই তাহলে কিভাবে হবে? আচ্ছা চলো এবার যাওয়া যাক। দুজনেই বাসা থেকে বেরিয়ে নিচে আসলাম। এখানে দাঁড়াও, যদি দেখি চলে গেছো তাহলে খোদার কসম তোমাকে কি যে করবো আমি কিন্তু নিজেও জানি না। আমার বাসা থেকে আমি ব্যাগ নিয়ে আসছি বলেই বাসার ভিতরে এসে আমার রুমে এসে ব্যাগ নিয়ে বাইরে আসতেই দেখি এখনো দাঁড়িয়ে আছে। লাভ ইউ। চলো এবার যাওয়া যাক। আপনি আপনার স্কুটি নিয়ে চলে যান, আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি। কেন, রিক্সায় যেতে সমস্যা কোথায়? চান্দু, রিক্সায় চলো। আচ্ছা চলেন তাহলে। আস্তে আস্তে বললাম। বাপরে বললাম বাইক নিয়ে দিতে, কিন্তু দিল না। থাকলে ভালো হতো না? কিপটার বাচ্চা কিপটা। তুমি কি আমাকে কিছু বলছো? এই জন্যই বলে পড়ল কথা। হাটের মাঝে যার কথা তার বকে বাঁচে। মনে মনে কিছু বললো, ভাবে ওনার নামে বলছি। আচ্ছা স্কুটি নিয়ে আসছি, তুমি তুমি চালাবা, আমি পিছনে বসে থাকবো। আচ্ছা সব্বা, আব্বুর গাড়িটা নিয়ে আসছি, ওইটা নিয়ে আসছি। হ্যাঁ আপনি এইসব কি বন্ধ করবেন? একবার বলেন রিক্সায় যাবেন, একবার বলেন স্কুটিতে, আর একবার বলেন কারে যাবেন। আপনি আপনার মতো যান আর আমি আমার মতো যাই। আর কিছু বলবা না ওইটাকে। আচ্ছা রিক্সা চলো। একটু এই রূপ সম্পর্কে জানাই ছিল না? ভুল না হয় করেছি, কিন্তু ভুলের মাসুল কি এমন ভাবে দেওয়া লাগবে? রিক্সায় আসতেই উঠে বসলাম। এরা একদম পাশাপাশি বসলো। আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। একটু পরে কলেজে চলে এলাম। আজকে রিক্সা থেকে নামার আগেই ভাড়া দিয়ে দিল। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। আমি বন্ধুদের কাছে, আর এরা অফিসের দিকে চলে গেল। আমাকে দেখে অবাক হয়ে হাসান বলল, কিরে নতুন বর, গত রাতে বিয়ে করতে করতে আজকে কলেজে? ম্যাডামকেও দেখলাম কলেজে, কাহিনী কি বলতো? ওই সব বাদ দিয়ে বল, রাত থেকে কতবার হলো? তোর না থাকলেও আপর কিন্তু একটু বেশি মানে ওই আর কি। হলারপুত, আমি নিজের ইচ্ছে কিছু করিনি, সব কিছু জোর করে করিয়েছে। তোমাদের কথা ঠিক বুঝলাম না। ও তেমন কিছু না, গতকাল বিয়ে হলো আর আজকে কলেজে চলে এসেছে তো তাই বলছে। তোমার কথা ঠিক বুঝলাম না। গতকাল রাতে ওর বিয়ে হয়েছে, ওইটাই বলল। আর ওটা নিয়েই কথা হচ্ছে আমাদের মাঝে। কি? ওর বিয়ে মানে? কার সাথে, কখন হলো? গতকাল রাতে বিয়ে হয়েছে ইরাপুর সাথে। আর তোমাকে তো বলেছে বিয়ে করলে পরিবারকে বলো, কিন্তু তুমি তো সেটা পারোনি। পারলে তো তুমি ইরাপুর জায়গায় থাকতে, তাই না? মেঘা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। একে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। এত করে বারণ করলাম, কিন্তু শুনল না। কিছুক্ষণ আটা দিয়ে ক্লাসে চলে আসি। 2টা ক্লাস পরেই ইরার ক্লাসে আসলো। আমি একবার তাকিয়ে আর তাকাইনি। তারপর ক্লাস নিয়ে চলে গেল। বাকি ক্লাসগুলো শেষ হলো। ক্লাসরুম থেকে বেরিয়ে ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে ইরা আসতেই হাঁটতে লাগলাম। খেয়াল করলাম এরা মিটমিট করে হাসছে। বুঝলাম না এমনভাবে হাসে কেন। কোনো কথা না বলে কলেজের বাইরে এসে
একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে আসি। তখন আম্মু বলল, কি রে, বৌমা কোথায়? আর তুই একা একা আসলি কেন? সাথে নিয়ে আসতে পারলি না? না সাথে কেন, কোলে করে নিয়ে আসতাম। আসছে ফ্রেশ হতে গেছে। আমি খাবার দিতে পারবো না। বৌমা এসে খাবার দিবে, ততক্ষণ তুই বসে থাক। আম্মুর দিকে একবার তাকিয়ে চেয়ার টেনে বসলাম। তারপর নিচে খাবার নিয়ে খেতে শুরু করি। একটু পরে ইরা আসলো, এসে বলল, একটু অপেক্ষা করলে কি এমন হতো? অনেক খিদে পেয়েছে আর আপনি অপেক্ষার কথা বলছেন। আমি এত অপেক্ষা করতে পারি না। শয়তান ছেলে, ওয়েট করো, শুধু আসলে প্রতিশোধ নিয়ে নেব। চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম। এরা দরজা লাগিয়ে এসে পাশে শুয়ে গেল। কোনো কথা না বলে চুপ করে শুয়ে আছে আর ফোন ঘাটছে। আমার ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি এরা আমাকে ঝাপড়ে ধরে আছে। ছাড়াতে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, আরও শক্ত করে ধরেছে। ছাড়েন তো। ছাড়বো না, চুপ করে শুয়ে থাকো। বেশি কথা বললে কিন্তু খবর আছে। কি করবেন শুনি? তোমার কিছু করতে পারি কোচা, এমনি এমনি বললাম আর কি। কথা না বলে চুপ করে শুয়ে থাকো তো। ছাড়েন তো, নামাজে যেতে হবে। আমার কথা শুনে এরা ছেড়ে দিল আর আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে, কোথায় যাচ্ছ? বাইরে। ওকে, যাও তাহলে। আকাশ চলে গেল। এটা রুম না অন্য কিছু বুঝতেই পারছি না। রুমটা গোছায়। রুমটা গোছানো শুরু করলাম। গোছাতে গোছাতে একটা ডায়েরি পেলাম। দেখি কিসের কি। ডায়েরিতে তেমন কিছু না, জাস্ট কয়েকটা লাইন। কুত্তা এত বড় ডায়েরিতে 1 পৃষ্ঠা লিখে রেখেছে, তাও আবার আমাকে। হ্যাঁ, আমি ওর ক্রাশ। আমাকে ভালোবাসো? ভাবা যায় এগুলো? তাহলে এখন আমার সাথে নাটক করা হচ্ছে, তাই না? তবে সেই দিনের জন্য হয়তো বেশি কষ্ট পেয়েছে, এটাও তো দেখি লেখা আছে। তবে দাঁড়াও শয়তান, তোমাকে আমি মজা দেখাচ্ছি। আমি এবার ইগনোর করবো। কেমন লাগে ইগনোর দেখাচ্ছি। সন্ধ্যায় বাসায় ফিরলাম। রুমে এসে দেখি ইরা বিছানায় বসে পড়ছে। আমিও টেবিলে বসে পড়তে লাগলাম। একটু পরে ইরা উঠে চলে গেল এবং হাতে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা আমাকে দিয়ে নিজে একটা নিয়ে বিছানায় বসলো। চা বানিয়ে নিয়ে এসেছে। পড়তে পড়তে চা খেয়ে নিলাম। ভালোই তো চা বানায়। রাতে বিছানায় বসে আছি, ইরা এসে অন্য সাইডে শুয়ে পড়ল। বুঝলাম না আমার সাথে কথা বলছে না কেন। কোনো কথাই বলে না। কাহিনী কি? আবার কি হলো? যা আবার হয়েছে তাতে আমার কি। আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর খেতে এলাম। বুঝলাম না এর আবার কি হলো। কথা নাই, বার্তা নাই, কিছুই নাই। হলো কি? সবার সাথে কথা বলছে, বাট আমার সাথে কোনো কথাই নেই। 2 দিন হয়ে গেল কিন্তু কোনো কিছুই বলছে না। ওর কোনো হেলদোলি নেই, ঘাটতেরা। ওর কোনো প্রুফ নেই, আবার ও নাকি ভালোবাসে। কি হলো? এমনভাবে তাকিয়ে আছেন কেন? এমনিতেই ডায়েরিটা বের করে ওর সামনে ধরলাম। এত বড় ডায়েরি আর মাত্র কয়েকটা লাইন লেখা। আমি তাড়াতাড়ি গিয়ে ডায়েরিটা নিলাম। আপনি আমার ডায়েরি নিলেন কেন? পড়েছি। এত রাগ কিসে? আমি তো মাফ চেয়েছি, তাই না? ওই ভুলের জন্য তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিবা? আর তুমি না আমাকে ভালোবাসো? না, বাসি না। রুম থেকে বেরিয়ে এলাম। তারপর রাতে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তখন ইরা কিছুক্ষণ পরে এসে পাশে শুয়ে গেল। আমিও তেমন কিছু বললাম না। মধ্যরাতে মনে হচ্ছে শরীরটা আমার পড়ে যাচ্ছে, এত গরম লাগছে। কানে আসলো কারো গোংরানির আওয়াজ, তবে মৃদু। তাড়াতাড়ি চোখ খুলে দেখি ইরা এমন করছে আর ওর শরীর এমন গরম হয়ে আছে। বুঝতে পেরেছি জ্বর এসেছে। আমি বেশি কিছু না ভেবে রুমে থাকা ওষুধটা খুঁজতে লাগলাম। তারপর নাপা এবং জ্বরের ওষুধ আর বোতল থেকে গ্লাসে পানি নিয়ে এসে বললাম, এই একটু ওঠেন। ধরে উঠিয়ে কাটে হেলান দিয়ে বসালাম। তারপর বললাম, নেন ওষুধগুলো খেয়ে নিন। কি হলো? এমনভাবে তাকিয়ে আছেন কেন? না, আমি মেডিসিন খাবো না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। বাচ্চামি না করে মেডিসিন খান। বলছি না মেডিসিন খাবো না। দেখেন আপনার অনেক জ্বর, মেডিসিনটা খেয়ে নেন। তাতে তোমার কি? আমি মেডিসিন খাবো না। রাগ ওঠাবেন না, ধমক দিয়ে বললাম। খেতে পারেন না? আমার ধমক খেয়ে কেঁপে উঠল। তারপর বাচ্চাদের মতো কান্না শুরু করলো। কান্না করছেন কেন? আচ্ছা আপনি শুয়ে পড়েন, আপনার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না। ধরে বিছানায় শুয়ে দিলাম। চুপচাপ শুয়ে থাকেন। উঠে ওয়াশরুমে গিয়ে বালতিতে পানি নিয়ে এসে আমার একটা গেঞ্জি ছিঁড়ে ওর মাথায় জলপট্টি দিচ্ছি। ও শুধু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আমার মতো কাজ করছি। কিছুক্ষণ পরে জ্বর কমতেই ঘুমিয়ে গেছে। আর একটু জলপট্টি দিয়ে সব কিছু রেখে পাশে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি এরা আমার দিকে একটিসি তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার কারণ কি? তাকে থাকলে কোনো সমস্যা? তা কেন হবে?
আপনার চোখ, আপনি তাকিয়ে থাকতেই পারেন। এখন আমাকে ছাড়ুন, আমি উঠব। আর আজকে আপনার কলেজে যাবার প্রয়োজন নেই, আপনি অসুস্থ। আমার কি হলো না হলো তোমাকে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আমার কোনোটাই ভালো হবে আর কোনটাই খারাপ হবে সেটা আমি জানি। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে ভালোবাসো? আপনি ছাড়েন, আমাকে উঠতে হবে। তুমি তুমি কি জানো, তোমার এমন ইগনোর করা, কথা না বলা, আমার প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া অনেক কষ্ট দেয়। আমি ভেতরে ভেঙে পড়ি। এই ছোট্ট ভুলের কারণে কেন আমাকে কষ্ট দিচ্ছ? কেন তুমি আমার সাথে এমন করছো? আমাকে ছাড়েন, আমি এখন উঠব। আর জ্বর কি এসেছিল? আগে আমার প্রশ্নগুলোর উত্তর দাও। আপনি এখন আমাকে ছাড়েন, আমাকে উঠতে হবে। আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। তুমি আমার রাগ সম্পর্কে ভালো করে জানো। আমি ছাড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। ইরা ঢুকরে কেঁদে উঠল। আমি ফ্রেশ হয়ে এসে বললাম, আপনি উঠতে পারবেন? ফ্রেশ হবেন না? কিন্তু আমার কথা কোনো উত্তর দিল না। কাছে গিয়ে বললাম, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? তাও কোনো কথা নেই। ধরে কোলে তুলে নিতেই আমার দিকে অশ্রুসিগ্ধ চোখে তাকালো। চোখগুলো একেবারে লাল হয়ে গেছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিন্তু কোনো কথা নেই। ওয়াশরুমে এসে দাঁড় করিয়ে ধরে বললাম, নেন ব্রাশ করেন। ছাড়ো আমাকে, আমি এতটাও দুর্বল না যে ধরে রাখতে হবে। ছাড়ো বলছি, ছাড়ো। ছেড়ে দিলাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় বসলাম। একটু পরে ইরা আসলো। রাগের চোখে আমার দিকে তাকিয়ে আছে। একবার ছাড়তে বলেছি বলে ছেড়ে দিল। শয়তান কুত্তা বিলাই, ইচ্ছে করছে ওকে ধরে খেলাই আমি। এমনভাবে রেগে তাকানোর কি আছে? আপনি তো ছেড়ে দিতে বললেন, তাই তো ছেড়ে দিয়েছি। এখানে তো রাগ দেখানোর কি আছে? কেমন প্রেমিক পুরুষ তুমি, যদি অভিমানের ভাষা না বুঝো? আমি কোনো প্রেমিক না, আর প্রয়োজনও মনে করছি না এসব কিছু বোঝার। খাবার নিয়ে আসতে হবে না যেতে পারবেন? এত দরদ দেখাতে হবে না। আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের বাইরে চলে আসলাম। কি মা, অসুস্থ নাকি? আজকে ওঠোনি যে? রাতে অনেক জ্বর আসছিল। এখন কি অবস্থা? জ্বর কমেছে? জি আম্মু, জ্বর কমেছে, কিন্তু শরীরটা একটু দুর্বল আছে। আচ্ছা, হালকা খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও, তারপর শুয়ে রেস্ট নাও। আজকে আর কলেজে যেতে হবে না, ছুটি নিয়ে নাও। জি আম্মু। চেয়ারে বসতে বসতে আকাশ এলো, এসে চেয়ার টেনে বসলো। আম্মু খাবার দিতেই হালকা খেলাম। কি রে, তুই কি এখনো বৌমাকে মেনে নিতে পারিসনি? মানতে পারবো না কেন? মনে তো হচ্ছে মানতে পারিসনি। বৌমারও মন খারাপ করে থাকে, মানতে কেন পারিসনি? ভুল ভাবছ। এখন কেন মন খারাপ করে থাকছে কিভাবে বলবো? আম্মু, আপনার ছেলে মিথ্যে বলছে। আপনার ছেলে আমাকে এখনো মেনে নিতে পারেনি। বিয়ের আগের ঘটনার জন্য এখনো রাগ করে আছে। এতবার মাফ চাইছি কিন্তু মাফ করছে না। ইরা দিকে তাকালাম, চোখের কোণে পানি চিকচিক করছে। আমি চুপ করে আছি। আম্মু আবার বলল, মাফ কেন করিসনি? তুই কি ভালোবাসিস না? এমন ঘাটতারামি করলে চলে? এখন তোদের বিয়ে হয়েছে, সারা জীবন একসাথে থাকা লাগবে। এমন করতে থাকলে জীবনে সুখে ছোঁয়া পাবি না। যা হয়েছে ভুলে গিয়ে মাফ করে দে। এখন সে বাচ্চা নেই যে যে ধরে থাকবি। এখন অনেক বড় হয়েছিস। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হতে গেলে ইরা বলল, তোমাকে আজকে কলেজে যেতে হবে না। কেন? বাসায় বসে থেকে আমি কি করব? আসো রোম্যান্স করি। পাগল নাকি? অসুস্থ তুমি? আমার মন চাইছে তো রোম্যান্স করতে। মেডিসিন খেয়ে চুপচাপ শুয়ে থাকো। আমার ইচ্ছে করছে, মানে ইচ্ছে করছে। আগে মেডিসিন খাও। অন্য কিছু ইচ্ছে করছে, এখন মেডিসিন খাবো না। খাবো তো অন্য কিছু। ইচ্ছে করছে তোমাকে আমি। দরজা লাগিয়ে এসে এর উপর ঝাঁপিয়ে পড়লাম। বাকিটা ইতিহাস, আপনাদের না জানলেও চলবে। কিছুক্ষণ পরে বললাম, শান্তি হয়েছে? আরেকবার হলে তো ভালোই হবে। আবারও বাকিটা ইতিহাস। আজকে আর কলেজে যাওয়া হলোই না, বাসায় থেকে কাটিয়ে দিলাম। দুপুরের দিকে ইরার আবারও জ্বর এলো, তাই বাধ্য হয়ে শ্বশুরমশাই ডাক্তার ডাকলেন। পরের দিন কলেজে বসে আছি, তখন মেঘা আমাদের কাছে এলো। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আগামীকাল এই কলেজ থেকেই চলে যাচ্ছি। কেন? আব্বু ট্রান্সফার হয়েছে, তাই আগামীকাল যেতে হবে। আচ্ছা সবাই ভালো থেকো, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। মেঘা চলে গেল। আমরা কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলাম। এমনভাবেই দিনগুলো কাটতে লাগলো। সেদিনের পর থেকে মেঘাকে আর দেখিনি। 5 মাস।
বিছানায় চুপ করে বসে আছি। তখন ইরা এসে বলল, শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা বলো শুনি। আমার তো অনেক লজ্জা পাচ্ছে। বিয়ে হয়ে গেল 5 মাস, তাও তোমার লজ্জা যায়নি? বেশি লজ্জা না পেয়ে বলো কি হয়েছে। আমি না মা হতে চলেছি। বলো কি? কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। খুশিতে গিয়ে এটাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলাম। উফ কি আনন্দ! আরে পড়ে যাবে তো, না মামা, কি পড়ে যাবো? আনন্দে আত্মহারা হয়ে গেছি। এরাকে পাগলের মতো চুমো দিতে লাগলাম। আচ্ছা বাচ্চা কোথায় আছে শুনি? পেটে আছে, তাছাড়া আর কোথায় থাকবে শুনি? তুমি আমাদের বাচ্চাকে খেয়ে নিয়েছো? হ্যালো পুলিশ, আমি এখনই তোমাকে পুলিশে দিব। কেমন আমাদের বাচ্চাকে খেয়ে নিয়েছে? বাজে কথা, নামো এবার, পড়ে যাবো তো। আমার উপর তোমার বিশ্বাস নেই? আছে তো, কিন্তু তাও নামো। অনেকক্ষণ ধরে তো নিয়ে আছো, তোমার তো ব্যথা লাগবে। কিছু হবে না। এটাকে বিছানায় নামিয়ে দিলাম। কি আর করার, আমাদের বেবিদের জন্য অপেক্ষা করতে থাকি। আর আপনারাও আসেন। গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।